Hi everyone, it's Orgho. Welcome back to my channel The Realm of Literature. আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের নেক্সট পার্ট সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ রেনেসা, যার মধ্যে পড়ছে সিটি কমেডি, দ্য এন্ড অফ দ্য রেনেসা থিয়েটার অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ারের পার্ট 1টা আমরা করব। সুতরাং যারা আগে আমার এই সিরিজটা মিস করে গেছে আগের ভিডিওগুলো, আমি তাদেরকে বলবো ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটাই ক্লিক করে তারা যেন পুরো প্লেলিস্টটা একবার গো থ্রু করে। চলো শুরু করা যাক। সিটি কমেডি অ্যাকচুয়ালি ওয়াজ ফেমাস ডিউরিং দ্য জেকোবিয়ান পিরিয়ড। এই সিটি কমেডি কোন সময় পপুলার হয়েছিল? জেকোবিয়ান এজে। It is a form of social comedy set in urban or city life. It shares many themes with domestic tragedy but presents them humorously instead of tragically. এই সিটি কমেডিতে যে সিটি বা আরবান লাইফের যে যত ডোমেস্টিক ট্র্যাজেডি আছে সেগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এইগুলো যে ট্র্যাজেডি নয়, ট্র্যাজিক্যালি নয়, বরং হিউমারাসলি বা ব্যঙ্গ করে বা ব্যঙ্গ রসাত্মকভাবে এটা কিন্তু প্রেজেন্ট করেছে সিটি কমেডিতে। কমন থিমস ইনক্লুড আনহ্যাপি ম্যারেজেস, ডেবটস, অ্যাডাল্টারি, গ্রিড, ডিসেপশন, সোশ্যাল হিপোক্রেসি, এগুলো কিন্তু দেখা যায়। ইট মেক্স দ্য অডিয়েন্স লাফ অ্যাট দিস সোশ্যাল প্রবলেমস অ্যান্ড দ্য ক্যারেক্টার্স involved. It uses satire, wit, irony, disguise, trickery and comic misunderstandings. এটা কিন্তু এমন যদিও এটা প্রবলেম দেখাচ্ছে, কিন্তু সেই প্রবলেমে দুঃখের ইমোশনকে কিন্তু অডিয়েন্স কানেক্ট করছে না। অ্যাকচুয়ালি এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে এটাই কিন্তু যত প্রবলেম, সেই প্রবলেমসগুলোকে হাসির ছলে কিন্তু প্রকাশ করা হচ্ছে, এই জন্য একে সিটি কমেডি বলছে। এর মধ্যে উইট, আইরনি, স্যাটায়ার, ডিসগাইজ, ট্রিকারি, কমিক মিসআন্ডারস্ট্যান্ডিংস এগুলো প্রেজেন্ট করা হয়েছে। ইট ফোকাসেস অন সিটিজেন্স, মার্চেন্টস, অ্যাপ্রেন্টিসেস অ্যান্ড দ্য মিডল ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু এখানে এই কমেডিতে দেখা যায়। ইট রিফ্লেক্টস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ অফ জেকোবিয়ান ইংল্যান্ড। ইট হাইলাইটস দ্য রাইজ অফ মার্চেন্টাইল মিডল ক্লাস। এগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে। ইট এক্সপ্লোরস দ্য থিম অফ class superiority which later became more important in 18th century literature. এখানে এই সিটি কমেডি মেইন থিম হচ্ছে ক্লাস সুপিরিয়রিটি, মানে বিভিন্ন ধরনের ক্লাস দেখানো হচ্ছে যার মধ্যে মিডল ক্লাসও পড়ছে, ঠিক আছে। এবং এটা কিন্তু পরবর্তীকালে 18th century লিটারেচারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা সেট আপ হয়ে গেছিল। ইট অফেন ইনক্লুডস দ্য আইরনিক ক্যারেক্টার্স এবং মেমোরেবল কমিক ভিলেন্স। এর মধ্যে কিন্তু আইরনিক ক্যারেক্টার এবং যে কমিক ভিলেন্স সেগুলো কিন্তু দেখা যায়। মেজর রাইটার্স অ্যান্ড ওয়ার্ক: থমাস ডেকার, দ্য শু মেকার্স হলিডে, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সিটি কমেডিজ। 1599 সালে থমাস ডেকারের লেখা দ্য শু মেকার্স হলিডে এসেছিল, এটা একটা আর্লিয়েস্ট সিটি কমেডি ছিল। তারপরে আছে থমাস মিডলটন, এ ম্যাড ওয়ার্ল্ড, মাই মাস্টার্স। থমাস মিডলটনের লেখা এ চেস্ট মেইড ইন চিপ সাইড, 1613 এসেছিল। ফ্রান্সিস বিউমন্ট, দ্য নাইট অফ বার্নিং প্যাস্টেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল। ফিলিপ ম্যাসিঞ্জার, এ নিউ ওয়ে টু পে ওল্ড ডেবটস, এগুলো ছিল ইম্পর্টেন্ট সিটি কমেডিজ। এবার ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কি কি ছিল? ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো বলতে স্যার বাউন্টিয়াস, এটা হচ্ছে ফ্রম এ ম্যাড ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়েছে। ফলিউইট, এই ক্যারেক্টার ক্লেভার ট্রিক্সটার যেটা পাওয়া যায় ম্যাড ওয়ার্ল্ডে। তারপরে স্যার গিলস ওভারএজ, এটা ক্রুয়েল এক্সটোর্শনার, যেটা ওয়ান অফ দ্য গ্রেট কমিক ভিলেন্স ছিল ইংলিশ ড্রামাতে। ফ্র্যাঙ্ক ওয়েলবর্ন, এ নিউ ওয়ে টু পে ওল্ড ডেবটস, এর একটা আইরনিক ক্যারেক্টার ছিল ফ্র্যাঙ্ক ওয়েলবর্ন। দ্য এন্ড অফ দ্য রেনেসা থিয়েটার: আফটার উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড আদার মেজর ড্রামাটিস্ট মেনি ক্রিটিক্স বিলিভ দ্যাট রেনেসা ড্রামা ডিক্লাইন্ড। অনেকে মনে করেন যে উইলিয়াম শেক্সপিয়ারের পরে কিন্তু যত ড্রামা রেনেসা থিয়েটার কিন্তু ডিক্লাইন হতে শুরু করেছিল। বেন জনসন কন্টিনিউড রাইটিং ফর থিয়েটার আনটিল 1630s. Johnson's later play The Staple of News, printed 1631, is an important but less well-known work. এটা একটা less well-known work ছিল জনসনের লেখা, যেটা Staple of News. Richard Brome and James Shirley was also significant playwrights. এটাও ছিল। Brome and Shirley were highly inventive and versatile. এটা তাদের ক্যারেক্টারিস্টিক্স ছিল তাদের লেখার। জেমস শার্লিজ ইম্পর্টেন্ট ট্র্যাজেডি কি কি ছিল? দ্য কার্ডিনাল, দ্য ট্রেইটর। এই ট্র্যাজেডিগুলো রিলিজিয়াস এবং পলিটিক্যাল থিমগুলোর সঙ্গে কিন্তু কানেক্ট করে। নেক্সট হচ্ছে রিচার্ড ব্রমস ফেমাস কমেডি কি কি ছিল? এ জোভিয়াল ক্রিউ, দ্য সিটি ওয়েট, যেটা 1653 তে প্রিন্ট হয়েছিল। দিস প্লেস প্রুভ দ্যাট দ্য থিয়েটার রিমেইন লাইভলি অ্যান্ড অ্যাক্টিভ ডিসপাইট পিউরিটান অপোজিশন। এই জিনিসগুলো কিন্তু প্রুভ করে যে পিউরিটান এজে যে অপোজিশন, যে ড্রামার উপর যে একটা ডিক্লাইন এসেছিল, সেটার সময় কিন্তু এরা ড্রামাকে লাইভলি এবং অ্যাক্টিভ রেখেছিল। এবার পিউরিটানিজম অ্যান্ড দ্য জনরা অফ ড্রামা: Puritanism was not only against the theatre, it also aimed to purify and simplify spiritual life. এটা কিন্তু পিউরিটানরা যে শুধুমাত্র থিয়েটারে এগেইনস্ট ছিল তা নয়, এদের টার্গেট ছিল মানুষের যে স্পিরিচুয়াল লাইফ এটাকে আরো বেশি সিম্পলিফাই এবং পিউরিফাই করা। সাম ড্রামাটিস্ট, স্পেশালি থমাস মিডলটন, সাপোর্টেড মডারেট পিউরিটান বিলিভস। থমাস মিডলটন কিন্তু এই পিউরিটান বিলিফকে সাপোর্ট করতেন। লেটার এক্সট্রিম পিউরিটানিজম বিকেম অ্যাসোসিয়েটেড উইথ রেভলিউশন অ্যান্ড স্ট্রিক্ট মোরাল কন্ট্রোল। কিন্তু পরবর্তীকালে পিউরিটানিজম কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছিল। আন্ডার এক্সট্রিম পিউরিটান প্রেশার, দ্য লং পার্লামেন্ট অর্ডার্ড দ্য ক্লোজার অফ অল থিয়েটার্স ইন 1642. পিউরিটান প্রেশারের আন্ডারে 1642-তে পার্লামেন্ট এটা অর্ডার করলো যে সমস্ত থিয়েটার ক্লোজ করতে হবে। দ্য ক্লোজার অফ থিয়েটার্স ইন 1642 মার্ক দ্য এন্ড অফ রেনেসা থিয়েটার। ইট অলসো এন্ডেড দ্য গ্রেটেস্ট পিরিয়ড অফ ইংলিশ ড্রামা। 1642-তে যে থিয়েটারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ইংলিশ ড্রামার একটা বিশাল বড় ডিক্লাইন এসেছিল এবং এই সময় থেকে কিন্তু রেনেসা ড্রামা এটাই এন্ড হিসাবে ধরা হয় 1642-তে। আফটার 1642 ড্রামা নেভার বিকেম
most popular literary genre again and such an important forum for discussing the major issues of the age. এরপরে কিন্তু আর ড্রামা সেভাবে উঠে দাঁড়াতে পারেনি। এবার রেনেসাঁ মেজর ড্রামাটিস্টদের মধ্যে কে ছিল? সবার প্রথম কথাই আসে উইলিয়াম শেক্সপিয়ার। তার লাইফ ক্যারিয়ার এবং হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আলোচনা করব। এই যে শেক্সপিয়ারের সম্পর্কে কিন্তু একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়, সুতরাং এরপরে যে রেনেসাঁ পিরিয়ডের লাস্ট ভিডিও আসবে সেখানে আমরা শেক্সপিয়ার এবং বাদবাকি যে জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আমরা কভার আপ করে নেব। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট in English literature. Hamlet is regarded as the epitome of Renaissance tragic hero. উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশ লিটারেচারে একজন গ্রেটেস্ট ড্রামাটিস্ট ছিল এবং হ্যামলেট হচ্ছে তার রেনেসাঁ ট্রাজিক হিরো একটা এপিটম হিসাবে ধরা হয়। আনলাইক ক্রিস্টোফার মার্লো অ্যান্ড থমাস কিড, শেক্সপিয়ার ডিড নট অ্যাটেন্ড ইউনিভার্সিটি। মার্লো এবং কিডের মতো কিন্তু শেক্সপিয়ার ইউনিভার্সিটি যায়নি। ডিসপাইট দিস হি হ্যাড এ ওয়াইডার রেঞ্জ অফ নলেজ, থিমস, রেফারেন্স অ্যান্ড অ্যালিউশনস দ্যান হিজ কন্টেম্পোরারিজ। তবুও তার একটা ওয়াইডার রেঞ্জ অফ নলেজ, থিমস ও রেফারেন্স ছিল। লেটার হি এক্সপ্যান্ডেড হিজ ভিশন টু এক্সপ্লোর হিউম্যান সাইকোলজি অ্যান্ড হিউম্যান সোল। পরবর্তীকালে তিনি হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান সোলকে নিয়ে তিনি তার ভিশন আরো বেশি এক্সপ্যান্ড করেছিলেন। হিজ ইমাজিনেশন রিফ্লেক্টেড দ্য স্পিরিট অফ এক্সপ্লোরেশন ইন্সপায়ার্ড বাই travelers like Richard Hakluyt, Sir Walter Raleigh, Sir Francis Drake। এদের দ্বারা কিন্তু পরে শেক্সপিয়ারের যে ইমাজিনেশন অনেক বেশি ইন্সপায়ার হয়েছিল এই ট্রাভেলার্সদের দ্বারা। শেক্সপিয়ার wrote 37 plays, 154 sonnets, several long narrative poems। তিনি 37টা প্লে, 154টা সনেট এবং অনেক লং ন্যারেটিভ পোয়েম লিখেছিলেন। হি ওয়ার্ক থ্রু আউট হিজ লাইফ উইথ হিজ ওন থিয়েটার কোম্পানি অ্যান্ড অলসো অ্যাক্টেড অন স্টেজ। তিনি কিন্তু নিজের থিয়েটার কোম্পানিও খুলেছিলেন এবং স্টেজে কিন্তু নিজে অ্যাক্টও করেছিলেন। হি মেড ফুল ইউজ ফর দ্য ওপেন থ্রাস্ট স্টেজ টু ইন্টারাক্ট উইথ অডিয়েন্স। তিনি ওপেন থ্রাস্ট স্টেজে পুরো 100% ইউজ করেছেন যাতে অডিয়েন্সের সঙ্গে ইন্টারাক্ট করা যায়। তার প্লেসগুলো কি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, লাইন বাই লাইন এবং পয়েন্ট টু পয়েন্ট নোট করবেন। আর্লি প্লেস কি ছিল? 1589 থেকে 1593 মধ্যে তার লেখা প্লে হলো হেনরি সিক্স, টাইটাস অ্যান্ড্রোনিকাস, দ্য কমেডি অফ এরর্স, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, দ্য টেমিং অফ দ্য শ্রিউ অ্যান্ড রিচার্ড III। এরকম কিন্তু আসে, ঠিক আছে, ইয়ার ওয়াইজ শেক্সপিয়ারের। তবে 1593 থেকে 1598 এর মধ্যে কি ছিল? কিং জন, Love's Labour Lost, Romeo and Juliet, A Midsummer Night's Dream, The Merchant of Venice, Henry IV, and The Merry Wives of Windsor। 1598 থেকে 1608 এর মধ্যে তিনি কি কি প্লে লিখেছিলেন? Much Ado About Nothing, Henry V, Julius Caesar, As You Like It, Hamlet, Twelfth Night, Troilus and Cassidy, All's Well That Ends Well, Measure for Measure, Othello, King Lear, Macbeth, Antony Cleopatra, Timon of Athens, and Coriolanus, etc. Late play কি কি ছিল? Pericles, Cymbeline, The Winter's Tale, The Tempest, and Henry VIII। এবার চলে আসছে হিস্ট্রি প্লেতে। শেক্সপিয়ারস ক্যারিয়ার বিগিন উইথ ইংলিশ হিস্টোরি প্লেস। দ্য ডিফিট অফ দ্য স্প্যানিশ আর্মাডা 1588 ইন্সপায়ার্ড ন্যাশনাল প্রাইড। এই যে স্প্যানিশ আর্মাডা 1588-এ যে ডিফিট হয়েছিল সেটা থেকে কিন্তু শেক্সপিয়ারের ক্যারিয়ার বিগিন হয়েছিল। তিনি হিস্টোরিক্যাল প্লে লেখা শুরু করেছিলেন। শেক্সপিয়ার ইউজ হিস্ট্রি টু explain England's rise to power. His history plays cover English monarchs from 1377 to 1485. এই যে তার হিস্ট্রি প্লেগুলো কত সাল থেকে কত সালের মধ্যে হিস্ট্রিকে কভার আপ করে? 1377 থেকে 1485। ইম্পর্টেন্ট হিস্ট্রি প্লে কি কি ছিল? হেনরি VI, রিচার্ড II, হেনরি IV, Henry V, Richard III, etc. Shakespeare humanized kings by showing both their strengths and weaknesses. Literature became closer to ordinary people through theatrical performance. Shakespeare কিন্তু রাজাদের হিউম্যানাইজ করেছে যাতে তাদের সেই রাজার স্ট্রেংথ মানে শক্তি এবং উইকনেসেস গুলো দেখানো যায়। এর ফলে সেই সময় লিটারেচার কিন্তু অর্ডিনারি পার্সনের কাছে কিন্তু একদম হাতের মুঠোয় পৌঁছে গেছিল। কেন? কারণ থিয়েট্রিক্যাল পারফরমেন্সের জন্য। শেক্সপিয়ার এক্সপ্লোর কি করেছিলেন? দ্য রিলেশনশিপ বিটুইন দ্য individual and the state, moral responsibility. The relationship between the individual and the state, moral responsibility, political authority. Unlike medieval drama, Renaissance drama focused on human beings rather than God's plan. Medieval drama মতো কিন্তু Renaissance drama কিন্তু গডের উপর কিন্তু ডিপেন্ড করে না, এটা হিউম্যান বিইং এর উপর কিন্তু ফোকাস করছে এবং এক্সপ্লোর করেছেন কি ইন্ডিভিজুয়াল এবং স্টেট এই দুটোর মধ্যে যে রিলেশনশিপ সেটা, মোরাল রেসপন্সিবিলিটি কি ছিল, পলিটিক্যাল অথরিটি, এগুলো কিন্তু এক্সপ্লোর করেছিলেন। সুতরাং তার ড্রামাতে মেইনলি কি দেখতে পাওয়া যায়? হিউম্যান উইকনেসেস, মোরাল ফ্লজ, অ্যাম্বিশন, গ্রেটনেস, এগুলো দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ক্যারেক্টারে চলে আসে এবার। হেনরি VI তিনি একজন উইক অ্যান্ড ইনডিসাইসিভ কিং ছিলেন। হেনরি V or Prince Hal develops from a carefree prince to an idle king and national hero. একটা কেয়ারফ্রি প্রিন্সটা কিভাবে একটা আইডল কিং ও ন্যাশনাল হিরো হয়ে গেছিল সেটা এখানে বর্ণনা করা যায়। কোন ক্যারেক্টারের মাধ্যমে? হেনরি V। রিচার্ড III এ ক্লাসিক ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, তিনি একজন ক্লাসিক ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ছিলেন। এখানে রিচার্ড তিনি তো ওপেনলি ডিক্লেয়ার করছে ড্রামাতে, আই অ্যাম ডিটারমাইন্ড টু প্রুভ এ ভিলেন, আমি ভিলেন হিসেবে নিজেকে প্রুভ করতে চাই। হিজ রাইজ অ্যান্ড ফল বিকেম এ মোরাল লেসন এগেইনস্ট দ্য পারসিউ অফ অ্যাবসলিউট পাওয়ার। তার যে রাইজ এবং ফল হয়েছিল সেটা কিন্তু একটা মোরাল লেসন দেয় যে অ্যাবসলিউট পাওয়ারের পেছনে ছুটলে কেমন কি হতে পারে ইত্যাদি এই ড্রামাতে দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করলাম এতগুলো জিনিস, রেনেসাঁস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এরপরে উইলিয়াম শেক্সপিয়ারের যে আদার ফিচার্স, যেমন সনেট লিখেছেন, শুধুমাত্র ড্রামা তো লেখেননি, উনি অনেক কিছু লিখেছিলেন। সো এই ড্রামা তাছাড়া যে রেনেসাঁ পিরিয়ডের কিছু বাকি থেকে গেছে সেগুলো আমরা কভার আপ করবো নেক্সট ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন।